সফটওয়্যার সেকেন্ড টেক টকে। আমি রুশাফি। আজকে আমাদের টেক টকের টপিক HTML5। HTML কি সেটা আমরা সবাই জানি। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটাকে আমরা জেনারেলি ওয়েবের ল্যাঙ্গুয়েজ হিসেবে জানি। HTML যেটা করে সেটা খুবই সিম্পল। একজন ওয়েব ডেভেলপার HTML এ কিছু কোড লেখেন যেটা ডেসক্রাইব করে একটি ওয়েব পেজ কিভাবে করে রেন্ডার হবে, অর্থাৎ একটি ওয়েব পেজ ইউজারলি কিভাবে দেখা যাবে সেটা। এই কোডটা লেখা হয় কিছু মার্কআপ ট্যাগের মাধ্যমে, যে ট্যাগগুলো ডিফাইন করে যে ওয়েবের যে কন্টেন্টগুলো বিভিন্ন কোথায় ইমেজ থাকবে অথবা কোথায় কোন টেক্সট বক্স থাকবে সেসব ট্যাগ একটি ওয়েব ব্রাউজার এই ট্যাগগুলোকে পার্স করে এবং সেই অনুযায়ী ওয়েব পেজটি রেন্ডার করে। তো HTML এর শুরু আসলে অনেক আগে 1991-এ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে HTML এর একটি টাইমলাইন, যে 1991-এ HTML প্রথম ভার্সন রিলিজ হয়, এরপর 94-এ HTML2, 96-এ CSS1 এবং জাভাস্ক্রিপ্টের ফার্স্ট ভার্সন, 97-এ HTML4 এবং এভাবে করে 2009-এ HTML5 অর্থাৎ কারেন্ট যে এডিশন সেটির প্রথম একটি স্পেসিফিকেশন দেওয়া হয়ে থাকে। তো HTML এর সূচনা হয়েছিল 91-এ টিম বার্নার্স-লি এর মাধ্যমে। তাকে আমরা সাধারণভাবে ওয়েবের জনক হিসেবে জানি। তো সেই সময় থেকে ওয়েব এখন পর্যন্ত অনেক পথ পাড়ি দিয়ে এসেছে। শুরুতে একটি ওয়েব পেজে যে দেখা যেত, মানে মেইনলি টেক্সট এবং ইমেজ সেসবই দেখা যেত এবং সেটা স্ট্যাটিক ছিল, অর্থাৎ বিভিন্ন সময় এই এলিমেন্টগুলো খুব একটা ডাইনামিক্যালি চেঞ্জ হতো না। অর্থাৎ ডেভেলপার এন্ড থেকে যেই পেজটি যেরকম লুক অ্যান্ড ফিল তৈরি করে দেওয়া হতো, ইউজার এক্স্যাক্টলি সেটাই দেখতে পেত এবং সেইভাবে ইনফরমেশনগুলো পাস করতে পারতো। এখন ধীরে ধীরে ইন্টারনেট এবং ওয়েব টেকনোলজির প্রোগ্রেসের সাথে সাথে ওয়েব আরো ডাইনামিক হয়। এর মধ্যে বিভিন্ন গ্রাফিক্স এলিমেন্ট অথবা মাল্টিমিডিয়া এলিমেন্ট যেমন হচ্ছে অডিও ভিডিও এসবও এমবেড হয়ে থাকে। তো সেসব টেকনোলজিকে ওয়েবের সাথে মার্জ করার জন্য বিভিন্ন থার্ড পার্টি টেকনোলজির প্রয়োজন হয়, যেমন বিভিন্ন থার্ড পার্টি প্লাগইন, সাপোজ ফ্ল্যাশ অথবা সিলভারলাইট এসবের মতো প্ল্যাটফর্মগুলো দরকার হয় ওয়েবে মাল্টিমিডিয়া অথবা হচ্ছে গ্রাফিক্সকে এমবেড করার জন্য। তো এই জিনিসগুলোকে একটি স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশনের আওতায় আনার জন্য HTML5 2008-এ তাদের প্রথম ওয়ার্কিংটা প্রকাশ করে। তো HTML5 এর নতুন বিভিন্ন যেসব এলিমেন্ট আছে যেগুলো ওয়েবের বিভিন্ন নন স্ট্যান্ডার্ড অথবা থার্ড পার্টি টেকনোলজিগুলোকে একসাথে মার্জ করে সেসবের সাথে পরিচিত হয় আজকে আমাদের টেকটকের উদ্দেশ্য। আচ্ছা, তো আমরা প্রথমে চলে যাই HTML5 এর বিভিন্ন নতুন ফিচারের বিভিন্ন ডেমনস্ট্রেশনে। তো আমাদের HTML5 এর প্রথম যে ফিচারটির সাথে আমরা পরিচিত হবো সেটা হচ্ছে অফলাইন অথবা অফলাইন স্টোরেজ। আমাদের কারেন্টলি বিভিন্ন আমাদের যেসব ওয়েব ব্রাউজার আছে সেই ওয়েব ব্রাউজারগুলো ব্রাউজারের বিভিন্ন এলিমেন্টকে অফলাইনে ক্যাশ করে রাখতে পারে, কিন্তু এই ক্যাশিং টেকনোলজিটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজারের ইচ্ছার উপর ডিপেন্ড করে না। অর্থাৎ একটি ওয়েব পেজের কোন এলিমেন্টগুলো ক্যাশ হবে এটা ব্রাউজার তার নিজের মতো করে ক্যাশ করে থাকে, আর ডেভেলপার এন্ডে এটা তেমন একটা কন্ট্রোল থাকে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের ডেভেলপার এন্ডে এই এলিমেন্টগুলোর উপর এক্সট্রা কন্ট্রোলের প্রয়োজন হয়। তো HTML5 আমাদের সেই সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে। যেমন HTML5 এর ওয়েব স্টোরেজ এপিআই আন্ডার দুটি এপিআই আছে, একটি হচ্ছে লোকাল স্টোরেজ এপিআই এবং আরেকটি হচ্ছে সেশন স্টোরেজ এপিআই। তো এই দুটি এপিআই এর মাধ্যমে যেটা করা যায় যে আমরা লোকাল স্টোরেজ এপিআই এর মাধ্যমে কোনো একটি এলিমেন্ট, সাপোজ টেক্সট অথবা অন্য কোনো এলিমেন্ট ব্রাউজার সাইডে অথবা ক্লায়েন্ট সাইডে সেভ করে রাখতে পারবো। এতে সুবিধা হবে যে আমাদের এই সেভ করে রাখার জন্য সার্ভার এন্ডে যেতে হবে না এবং সেখানে ব্যান্ডউইথের লস হয়ে যাবে। যেমন এখানে ধরা যাক এখানে টেক্সট বক্স আছে, এই টেক্সট বক্সটি টেক্সটটা আমরা চেঞ্জ করে দিতে পারি। যেমন এখানে লোকাল স্টোরেজ টেক্সটের বদলে এই টেক্সটটি চেঞ্জ করে আমি এখানে সেভ করি। সেভ দেওয়ার পর যেটা দেখা যাবে যে এটি আসলে ক্লায়েন্ট সাইডে সেভ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা ব্রাউজারের পেজটি রিফ্রেশ করে দেখতে পারি। তো তার আগে একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এখন যে প্রেজেন্টেশনটি দেখছি সেই প্রেজেন্টেশনটি আসলে HTML5-এ তৈরি একটি প্রেজেন্টেশন, অর্থাৎ এটি কোনো সেপারেট পাওয়ার পয়েন্ট অথবা ইমপ্রেস অথবা কিনোট এগুলোর সাহায্যে তৈরি করা প্রেজেন্টেশন না। অর্থাৎ এটিও আসলে একটি ওয়েব পেজ, বাট
HTML5 এবং CSS এর নতুন ভার্সন CSS3 এর মাধ্যমে এটিকে এমন লুক অ্যান্ড ফিল দেওয়া পসিবল যে এটিকে প্রেজেন্টেশনের একটি আমাদের জেনারেট প্রেজেন্টেশন মতো করে প্রেজেন্ট করা পসিবল হবে। তো এই টাইপের প্রেজেন্টেশন কিভাবে বানানো সম্ভব সেটা আমরা আজকে আমাদের এই প্রেজেন্টেশনের শেষ পর্যায়ে দেখব। তো যাই হোক, যেহেতু এটা একটি ব্রাউজার পেজ, এটাকে আমরা রিফ্রেশ করতে পারি। তো আমরা রিফ্রেশ করলাম। সাধারণভাবে দেখা যায় যে একটি ওয়েব পেজ নতুন করে লোড হলে সেখানে যেসব চেঞ্জ কন্টেন্ট আছে সেগুলো আবার আগের কন্টেন্টে মানে শুরুতে যে কন্টেন্ট ছিল সেটাতে চলে যাবে আর কি। তো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই টেক্সট বক্সের টেক্সটটা মানে এখানে আমরা যা চেঞ্জ করেছি সেটাই গেছে। একইভাবে আমরা যদি এটাকে ব্রাউজারটিকে বন্ধ করে আবার চালু করি তাহলে দেখা যাবে যে এই টেক্সটের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, ওয়েব স্টোরেজ এপিআই এর আন্ডারে সেকেন্ড যে এপিআই আছে সেটি হচ্ছে সেশন স্টোরেজ এপিআই। সেশন লোকাল স্টোরেজ এপিআই কাজ করে হচ্ছে আমরা যদি কোনো একটি টেক্সট সেভ করে রাখি তাহলে সেটি ব্রাউজার সাইটে সেভ হয়ে থাকে, অর্থাৎ পরবর্তীতে যে কোনো ওয়েব পেজে সেই টেক্সট ভ্যালুটিকে অথবা সেই মানে সেভ ভ্যালুটিকে আবার রিট্রিভ করতে পারবে। বাট সেশন স্টোরেজ এপিআই শুধুমাত্র ডাটাকে একটি সেশনে ওই ডোমেইনে যেসব ওয়েব পেজ আছে সেসব ওয়েব পেজের জন্য অ্যাভেলেবল করে থাকে। সাপোজ আমাদের একটি সাইট আছে abc.com। এখন abc.com এর আন্ডারে দুইটি পেজ সাইমালটেনিয়াসলি ওপেন আছে। তো একটি পেজ একটি ডাটা সেভ করলো, শুধুমাত্র abc.com এর আরেকটি সাইট থেকেই ওই সেশনে ওই ডাটাটিকে রিট্রিভ করা যাবে, অন্য কোনো ডোমেইন থেকে করা যাবে না। আচ্ছা, এটি গেল হচ্ছে আমাদের লোকাল স্টোরেজ এবং সেশন স্টোরেজ এপিআই। অফলাইন স্টোরেজের পরবর্তী অফলাইন স্টোরেজের আরো দুটি প্রসেস আছে যেটি HTML5 এ অ্যাভেলেবল। একটি হচ্ছে ওয়েব এসকিউএল আর একটি হচ্ছে ইনডেক্স ডিবি। ওয়েব এসকিউএল হচ্ছে আমাদের একটি ডাটাবেস যেটা ক্লায়েন্ট সাইডে সেভ হয়ে থাকে। আমরা সবাই আসলে যারা ওয়েবে কাজ করি তারা আমরা সবাই বিভিন্ন সময় MySQL অথবা SQL সার্ভার এরকম ওয়েব সার্ভিস মানে এরকম ডাটাবেস ইউজ করেছি যেটা ইউজুয়ালি আমাদের সার্ভার এন্ডে থাকে। আমরা যদি কোনো ডাটা সেভ করে রাখতে চাই তাহলে হচ্ছে আমাদের সার্ভার সাইড স্ক্রিপ্টেশন আছে সেটা আমাদের সার্ভার এন্ডের ডাটাবেস সেভ করে রাখতে পারি। কিন্তু এখানেও ব্যান্ডউইথ লস এড়ানোর উদ্দেশ্যে আমরা এই ডাটাটিকে ক্লায়েন্ট সাইডের একটি ডাটাবেস যেটাকে বলা হয়েছে মানে ক্লায়েন্ট সাইডে এখন ব্রাউজারগুলোর সাথে একটি এমবেডেড SQLite ডাটাবেস থাকে, সেই SQLite ডাটাবেসের মাঝে এটা সেটা আমরা সেভ করে রাখতে পারি। এটাকেই বলা হচ্ছে ওয়েব এসকিউএল। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোয়েরির মাধ্যমে আমরা ডাটাটিকে ক্লায়েন্ট সাইডে সেভ করে রাখছি। পরবর্তী এপিআইটি হচ্ছে ইনডেক্স ডিবি। ইনডেক্স ডিবি আরেকটি স্পেশালাইজড ডাটাবেস সিস্টেম, যেই ডাটাবেস সিস্টেমটা আমাদের ট্র্যাডিশনাল রিলেশনাল ডাটাবেসের মতো কাজ করে না। ইনডেক্স ডিবি হচ্ছে একটি অবজেক্টের ডাটাবেস। এটি যেটা করে কোন একটি জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে একটি ইন্ডেক্সের এগেইনস্টে এই ডাটাবেসের মধ্যে সেভ করে রাখতে পারে। তো আমরা আমাদের ট্র্যাডিশনাল ডাটাবেস মানে ট্র্যাডিশনাল রিলেশনাল ডাটাবেস ছাড়াও বিভিন্ন অবজেক্টকে এই ডাটাবেসের মাধ্যমে সেভ করে রাখতে পারি। সর্বশেষ যে বিষয়টি আমরা দেখবো সেটি হচ্ছে অফলাইন স্টোরেজ। সেটা হচ্ছে এই এপিআইটির সাহায্যে আমরা কোনো একটি পেজকে অফলাইনে ক্যাশ করে রাখতে পারবো, কোনো একটি পেজকে অথবা পেজের এলিমেন্টগুলোকে। তার ফলে যেটি হবে যে আমরা যেসব এলিমেন্টকে অফলাইনে ক্যাশ করে রাখবো সেই এলিমেন্টগুলোকে ব্রাউজার যখন মানে সেই পেজটি যখন নেক্সট টাইম ব্রাউজারে লোড হবে সেই এলিমেন্টগুলোকে আমাদের নেক্সট টাইম লোড করতে হবে না। সাপোজ আমাদের কোনো একটি পেজে একটি ভিডিও আছে, সেই ভিডিও ফাইল যদি আমরা ব্রাউজার সার্ভার থেকে রিড করতে চাই তাহলে আমাদের অনেক ব্যান্ডউইথ খরচ হবে। হয়তো দেখা যেতে পারে এই ভিডিওটি আমাদের প্রত্যেকবারই লোড করতে হচ্ছে, সেটি একটি কাইন্ড অফ একটা স্ট্যাটিক এলিমেন্ট, খুব বেশি চেঞ্জ হয় না। তো সেটিকে যদি আমরা এই অফলাইন ক্যাশ এপিআই এর মাধ্যমে বলে দিই যে আমাদের এই ফাইলটিকে আমাদের অফলাইনে ক্যাশ করতে হবে, তাহলে সেই ভিডিওটি বারবার লোড হওয়ার হাত থেকে আমরা বাঁচতে পারি। তার ফলে আমাদের হিউজ ব্যান্ডউইথ সেভ হতে পারে। এটা যেভাবে করা হয় ডেভেলপার এন্ডে এটা করা খুবই সহজ। আমাদের যে সাইটটি কিছু এলিমেন্টকে আমরা অফলাইনে ক্যাশ করতে চাই সেই এলিমেন্টগুলোকে আমাদের এরকম একটি ম্যানিফেস্ট ফাইলের মধ্যে লিখে দিতে হবে। যেমন এখানে logic.js, style.css এবং background.png এই ফাইলগুলোকে এই ম্যানিফেস্ট ফাইলের মধ্যে লিখে দেওয়া হয়েছে। ব্রাউজার প্রথমে এই ম্যানিফেস্ট ফাইল রিড করে দেখবে যে এখানে কি কি এলিমেন্টের কথা বলা হচ্ছে। সে নেক্সট টাইম লোড করার সময় এই এলিমেন্টগুলোকে আর লোড করবে না। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে, যদি আমাদের এই এলিমেন্টগুলো চেঞ্জ করা হয় সেক্ষেত্রে কি হতে পারে? যদি আমাদের এই এলিমেন্টগুলো চেঞ্জ করা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যেটা করবো যে জাস্ট ম্যানিফেস্ট ফাইলে আমাদের কোনো একটা চেঞ্জ করতে হবে। সাপোজ এখানে যে ভার্সনটা আছে সেই ভার্সনটাকে যদি আমরা চেঞ্জ করে দিই তখন ব্রাউজার দেখবে যে এই ম্যানিফেস্ট ফাইলে কিছু একটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ এই এখানে যেসব এলিমেন্টের কথা উল্লেখ করা আছে সেই এলিমেন্টগুলো কোনো একটি আপডেটেড হয়েছে। হ্যাঁ, যেমন আমরা ব্যাকগ্রাউন্ডের পেজ ফাইলে চেঞ্জ করতে পারি। তো আমরা যদি ভার্সনটা আপডেট করে থাকি
সেক্ষেত্রে ব্রাউজার দেখবে যে ম্যানিফেস্ট ফাইল একটা চেঞ্জ হচ্ছে এবং সে এই এলিমেন্টগুলোকে নতুন করে লোড করবে। অর্থাৎ আমরা খুব সহজেই আপডেটটিকে ব্রাউজারে পুশ করতে পারছি। তো আচ্ছা, এখানে অফলাইন স্টোরেজে আমরা আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এই পেজটা অফলাইনে ক্যাশ করা হয়ে গেছে। এই পেজটা অফলাইনে ক্যাশ করা হয়েছে, সেটা আমরা কিভাবে করে দেখতে পাই? সেটা হচ্ছে আমাদের এখন যে ওয়াইফাই কানেকশনটা আছে সেই কানেকশনটা আমরা ডিসেবল করে দিই। আমি এয়ারপোর্ট অফ করে দিলাম। ডিসেবল করার পর এখন আমরা পেজটা রিফ্রেশ করি, দেখা যাবে পেজটা আবার লোড হচ্ছে। দ্যাট মিনস যে এই পেজটা আসলে অফলাইনে ক্যাশ করা আছে, ওয়াইফাই কানেকশন অ্যাভেলেবল না থাকার পর এই পেজটাকে সে আবার রিফ্রেশ করতে পারবো। দ্যাটস অল। HTML5 পরবর্তীতে HTML5 যে ফিচারটির সাথে আমরা পরিচিত হবো সেটা হচ্ছে ওয়েব ওয়ার্কার্স। ওয়েব ওয়ার্কার্স হচ্ছে, আমরা জানি যে যখন ব্রাউজারে একটি পেজ চলে সেই পেজটি একটি সিঙ্গেল থ্রেডে চলে। অর্থাৎ আমরা যদি সেই থ্রেডের মধ্যে কোনো একটি কম্পিউটেশন ইন্টেন্সিভ কাজ আলাদা করে রান করাতে চাই, তখন সেটা আমাদের পেজের নর্মাল যে প্রসেস আছে সেটাকে হল্ড করে কাজ করবে। হ্যাঁ, যদি আমরা জাভাস্ক্রিপ্টে একটা কম্পিটিশন ইন্টেন্সিভ কোনো একটি ফাংশন রান করে, সেটা হচ্ছে আমাদের পেজটাকে হল্ড করে দেবে। তো সেটার একটা এক্সাম্পল আমরা এখানে দেখতে পাই যে গুগল ম্যাপের একটি পোর্শন এবং এখানে কিছু ডট আছে। তো আমরা যদি এখানে এই ডটগুলোর মাঝে রুটটা খুঁজে বের করতে চাই গুগল ম্যাপ এপিআই সাহায্যে, তাহলে আমাদের বেশ কিছু সময়ের প্রয়োজন হবে। ইউজুয়ালি আমরা এই ম্যাপের যে পোর্শনটুকু আছে সেটাকে ড্র্যাগ করতে পারি। তো আমরা যদি রুট